ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইজ আ সায়েন্স। আগের ক্লাসগুলোতে আমরা ট্যাক্সোনমি, সিস্টেমেটিক্স, বাইনোমিয়াল নোমেনক্লেচার সম্পর্কে পড়েছি। যারা এখন অবধি সেটা দেখোনি তারা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া আছে, সেটা দেখে নিও। আজকে যে ক্লাসটা সেটা আমরা পড়বো অ্যাবাউট বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। এনসিইআরটির বুক ফলো করলে তার সেকেন্ড চ্যাপ্টার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। তো এটা ক্লাস 11 এর পক্ষেও খুব ইম্পর্টেন্ট, যাদের নিট যারা দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, কোথাও মিস করো না। এখানে আমি নিটে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কেও তোমাদের আলোচনা করে দেবো। তো চলো আর দেরি করছি না, লেটস স্টার্ট, ক্লাসটা শুরু করি। আজকে আমরা কি পড়ছি? বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। দেখো ক্লাসিফিকেশন মানে কি, আমরা প্রত্যেকে স্কুলে পড়ি, তো প্রত্যেকে দেখো একটা নির্দিষ্ট ক্লাস আছে, ক্লাসের আবার সেকশন আছে। কেন হয় না, বেশ কিছু স্টুডেন্টস এর মেরিট যাদের একরকম বা যাদের এজ গ্রুপ একরকম, তাদেরকে আমরা এক একটা ক্লাস ওয়াইজ ডিভাইড করি। ক্লাস 10 এর বাচ্চার যা বয়স এবং যা মেরিট সেটা 1 এর থেকে অনেক বেশি, তো এই জন্য আমরা স্টুডেন্টসদেরকে কতগুলো ক্লাসে ভাগ করি। ঠিক সেই রকম কি না, টোটাল লিভিং অর্গানিজমকে আমরা কতগুলো ক্লাসে ভাগ ভাগ করেছি, তো সেটাকেই বলছে কি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। এর কনসেপ্টটা অনেক পুরনো। অ্যারিস্টটল, বিজ্ঞানী অ্যারিস্টটল, এনাকে কি বলা হয়? ফাদার অফ বায়োলজি, বা বলাও অনেক সময় বলা হয় ফাদার অফ জুলজি। ঠিক আছে, তো এই অ্যারিস্টটল প্রথম কি করেন না, টোটাল যে অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্ট কিংডম বা বলতে পারি আমরা লিভিং অর্গানিজমকে দুটো ক্লাসে ভাগ করেন। অ্যারিস্টটল লিভিং অর্গানিজমকে দুটো ক্লাসে ভাগ করেন। একটা বলেন যে প্ল্যান্ট গ্রুপ, প্ল্যান্টের মধ্যে কারা আসবে? বৃক্ষ, গুল্ম, বিরু জাতীয় যে উদ্ভিদগুলো, মানে হচ্ছে কি শ্রব, তারপরে হচ্ছে তোমার প্ল্যান্ট, এরা হচ্ছে আসছে কিসের মধ্যে? প্ল্যান্টের মধ্যে। আরেকটা গ্রুপ উনি কি করেন না, অ্যানিমাল বা যারা হচ্ছে কি প্রাণী, তাহলে উদ্ভিদ আর প্রাণী এই দুটো গ্রুপে ভাগ করেন। অ্যানিমালদের মধ্যে উনি আবার এটাকে দুটো ভাগে ভাগ করেন, যারা হচ্ছে রেড ব্লাড নিয়ে জন্মাচ্ছে তাদের একটা গ্রুপ, আর যারা উইদাউট রেড ব্লাড অর্থাৎ লাল রক্তযুক্ত আর লাল রক্ত বিহীন যারা প্রাণী। উইথ রেড ব্লাড এন্ড হচ্ছে উইদাউট রেড ব্লাড। ওনার যে এই ক্লাসিফিকেশনটা, এই ক্লাসিফিকেশনটাকে আমরা বলবো কি টু কিংডম ক্লাসিফিকেশন। এরপরে আমরা জানি ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস সম্পর্কে আমরা আগের দিন পড়েছি। ক্যারোলাস লিনিয়াস উনিও কিন্তু টু কিংডম ক্লাসিফিকেশনকে সাপোর্ট করেন, টু কিংডম ক্লাসিফিকেশনকে সাপোর্ট করেন, এবং উনিও বলেন কি না আমাদের টোটাল লিভিং অর্গানিজম দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্ল্যান্ট আর একটা হচ্ছে অ্যানিমাল। কিন্তু দেখো এখানে একটা সমস্যা, প্ল্যান্ট আর অ্যানিমাল ছাড়াও আরো অনেক অর্গানিজমস আমাদের মধ্যে রয়েছে, ভাইরাস রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে, সিঙ্গেল সেল অনেক কিছু রয়েছে, যাদের কথা কিন্তু এই যে টু কিংডম ক্লাসিফিকেশন তার মধ্যে না অ্যারিস্টটল ইউজ করেন না ক্যারোলাস লিনিয়াস ইউজ করেন। এখানে আরেকটা কথা কি তোমরা জানো, ক্যারোলাস লিনিয়াসকে কি বলা হয়? ফাদার অফ ট্যাক্সোনমি। ক্যারোলাস লিনিয়াসকে বলা হচ্ছে ফাদার অফ ট্যাক্সোনমি। তাহলে অ্যারিস্টটল হচ্ছেন ফাদার অফ বায়োলজি আর ফাদার অফ জুলজি, আর ক্যারোলাস লিনিয়াস হচ্ছে ফাদার অফ ট্যাক্সোনমি। তো এইরকম কিন্তু শর্ট শর্ট কোয়েশ্চেন আসে। এনারা দুজন টু কিংডম ক্লাসিফিকেশন দেওয়ার পর আর্নস্ট মেয়ার বিজ্ঞানী আর্নস্ট মেয়ার উনি কি করেন,
প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল এইগুলো ছাড়াও উনি আর একটা নতুন ক্যাটাগরি বা ক্লাসিফাই করেন রাজ্যের কথা, যেটাকে বলা হচ্ছে কি প্রোটিস্টা। প্রোটিস্টার কথা বলেন। তাহলে এনার মধ্যে তিনটে পেলাম আমরা, একটা হচ্ছে প্ল্যান্ট, অ্যানিমাল অ্যান্ড কি প্রোটিস্টা। ওনার এই ক্লাসিফিকেশনটা হচ্ছে কি না থ্রি কিংডম ক্লাসিফিকেশন। এই যে বিজ্ঞানী আর্নস্ট মেয়ার, এনাকে কি বলা হচ্ছে ডারউইন অফ 20th সেঞ্চুরি। কেন? উনি একটা থিওরি আবিষ্কার করেন বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট। এই বায়োলজিক্যাল কনসেপ্ট অফ স্পিসিস, এটা আমরা পরের ক্লাসে পড়বো, শুধু এটুকু জেনে রাখো, শর্ট কোশ্চেন আসে। বায়োলজিক্যাল কনসেপ্ট অফ স্পিসিস উনি আবিষ্কার করেন থিওরিটা, তার জন্য নাকি ডারউইন অফ 20th সেঞ্চুরি বলা হয়। তো এইটা 1866 এ উনি দেন থ্রি কিংডম ক্লাসিফিকেশন। এই দুটোই তোমাদের বইয়ে আছে। এছাড়াও আরেকটা আছে ফোর কিংডম ক্লাসিফিকেশন, চারটে কিংডম বলা ক্লাসিফিকেশন। ফোর কিংডম ক্লাসিফিকেশন, বিজ্ঞানী কপল্যান্ড। বিজ্ঞানী কপল্যান্ড, এখানে দেখো এই যে প্রোটিস্টা, প্রোটিস্টারা হচ্ছে কি এরা সিঙ্গেল সেল ইউক্যারিওটস, অর্থাৎ এতে সুগঠিত নিউক্লিয়াস আছে কিন্তু এরা সিঙ্গেল সেল ইউক্যারিওটস। এটা কিন্তু খুব প্রশ্ন আসে নিটে, এই ধরনের প্রশ্ন এসে থাকে যে সিঙ্গেল সেল প্রোক্যারিওটস কারা। অনেকে তোমরা প্রোক্যারিওটসটা খেয়ালই করো না, সিঙ্গেল সেল দেখে ব্যাকটেরিয়া দাগ দিয়ে দাও, মনেরাতে দাগ দিয়ে দাও, কিন্তু প্রোটিস্টা হচ্ছে সিঙ্গেল সেল ইউক্যারিওট। বোঝা গেল? তো এর মধ্যে কিন্তু সিঙ্গেল সেল প্রোক্যারিওট যারা, তাদের কোনো ডেসক্রিপশন ছিল না। তো বিজ্ঞানী কোপল্যান্ড ইন 1956 কি করেন যে টোটাল কিংডমকে উনি বলেন তিনটে নয় চারটে ভাগে ভাগ করেন। একটা তো ছিল প্ল্যান্ট অর প্ল্যান্টি, নেক্সট হচ্ছে অ্যানিমেলিয়া, তারপরে হচ্ছে প্রোটিস্টা, এন্ড দেন হচ্ছে মোনেরা। এই যে মোনেরা বলছি, এরা কি, এরা যেমন সিঙ্গেল সেল ইউক্যারিওট, এই মোনেরারা হচ্ছে সিঙ্গেল সেল প্রোক্যারিওট। ঠিক আছে, এইটার কথা উনি বলেন। তাহলে আমরা দেখলাম টু কিংডম ক্লাসিফিকেশন দেন অ্যারিস্টটল, আর কে দেন না ক্যারোলাস লিনিয়াস। থ্রি কিংডম ক্লাসিফিকেশন দেন আর্নস্ট মেয়ার ইন 1866। তারপর 1956 এ কোপল্যান্ড দেন কি ফোর কিংডম ক্লাসিফিকেশন। এই সব কিছুতে কিন্তু আরেকটা বড় কিংডম বাদ পড়ে যাচ্ছে, যেটা হচ্ছে ফাঙ্গি। ফাঞ্জাই সম্পর্কে কিন্তু কেউ এখানে ডেসক্রাইব করেনি। প্রথমে প্ল্যান্ট অ্যানিমেল, তারপরে এলো প্রোটিস্টা, তারপরে এলো মোনেরা, কিন্তু ফাঙ্গি সম্পর্কে কিন্তু এখনো অব্দি কেউ বলেনি। তো এই ফাঙ্গি সম্পর্কে প্রথম আরেক যিনি বলেন তিনি হচ্ছেন R.H. হুইটেকার। ওনার যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন। উনি পুরো জীব জগৎটাকে টোটাল 5টা কিংডমে ভাগ করেছিলেন। এবার আসছি আমরা কি না ফাইভ কিংডম ক্লাসিফিকেশন। বিজ্ঞানী R.H. হুইটেকার 1969 এ ফাইভ কিংডম ক্লাসিফিকেশন দেন। ওনার কিংডম গুলো কি কি ছিল? প্রথমে ছিল মোনেরা, যারা হচ্ছে কি সিঙ্গেল সেল প্রোক্যারিওট। নেক্সট হচ্ছে কি প্রোটিস্টা, এরা হচ্ছে কি সিঙ্গেল সেল ইউক্যারিওট। উনি নতুন একটা অ্যাড করেন যেটা হচ্ছে কিনা ফাঙ্গি। ঠিক আছে, আর কি কি ছিল? প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল বা প্ল্যান্টি
or Animalia। এই হচ্ছে কি RH Whittaker-এর 5 কিংডম ক্লাসিফিকেশন। তো এই যে RH Whittaker 5 কিংডম ক্লাসিফিকেশন করেন কতগুলো মূল বক্তব্যের উপর ভিত্তি করে বা কিছু জিনিসের উপর ভিত্তি করে উনি এই 5 কিংডম ক্লাসিফিকেশন করে। তাহলে বেসিক্স অফ 5 কিংডম ক্লাসিফিকেশন বা 5 কিংডম ক্লাসিফিকেশনের ভিত্তিগুলো কি কি? প্রথম যে ভিত্তিটার উপর উনি ডিপেন্ড করেন সেটা হচ্ছে সেল স্ট্রাকচার। দেখো আমরা এগুলো বলছি ইউনিসেলুলার, এটাও সিঙ্গেল সেল, আবার এটা প্রোক্যারিওট, এটা ইউক্যারিওট, ফাঙ্গিরা আবার হচ্ছে মাল্টিসেলুলার, প্ল্যান্টো মাল্টিসেলুলার। তো কোষের স্ট্রাকচারটা কেমন, তাদের নিউক্লিয়াসের স্ট্রাকচার কেমন, তার উপর ভিত্তি করে উনি এই ক্লাসিফিকেশনটা করেন। নেক্সট যেটার উপর ভিত্তি করে উনি ক্লাসিফিকেশনটা করেন সেটা হচ্ছে কি মোড অফ নিউট্রিশন। এদের মধ্যে কারা কি ধরনের নিউট্রিশন শো করে সেই মোড অফ নিউট্রিশনের উপর ভিত্তি করে উনি কিন্তু এই 5 কিংডম ক্লাসিফিকেশনটা করেন। ওনার আরেকটা ভিত্তি কি ছিল সেটা হচ্ছে ফাইলোজেনিক রিলেশনশিপ বা জাতিজনিগত সম্পর্ক। ফাইলোজেনিক রিলেশনশিপ বা বাংলা এটাকে বলছে জাতিজনিগত সম্পর্ক, বা এটাকে আমরা বলতে পারি ইভলিউশনারি রিলেশনশিপ। অর্থাৎ কোথা থেকে কোন প্রাণীটা এসছে, তাদের অরিজিনটা কি, অ্যানসেস্ট্রিটা কি, সেটার উপর ভিত্তি করেও কিন্তু উনি এই ক্লাসিফিকেশনটা করে থাকেন। আরেকটা কিসের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন করেন? মোড অফ রিপ্রোডাকশন। এদের রিপ্রোডাকশনের মোড কি তার উপরও ডিপেন্ড করে উনি ক্লাসিফিকেশন করেন। তাহলে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আসে যে RH Whittaker-এর 5 কিংডম ক্লাসিফিকেশনের ভিত্তিগুলি কি কি সেটা সম্পর্কে লেখো। এরপর আমরা দেখে নেব যে ভিত্তিগুলো RH Whittaker বলেছিলেন কি সেল টাইপ, সেল ওয়াল, নিউক্লিয়াস মেমব্রেন, মোড অফ নিউট্রিশন, মোড অফ রিপ্রোডাকশন, সেগুলো কিরকম কিরকম। সেল টাইপ ইউক্যারিওট না প্রোক্যারিওট, সেটা বলছে কি না এখান থেকে বোঝা যাবে যে মোনেরারা কি রকম। মোনেরারা হবে কি বললাম প্রোক্যারিওট। এরপর থেকে বাকি সবাই হচ্ছে ইউক্যারিওট। এও হচ্ছে ইউক্যারিওট, এটাও ইউক্যারিওট, আর এটাও হচ্ছে ইউক্যারিওট। কিন্তু মনেরা হচ্ছে কি প্রোক্যারিওট হলেও এরা হচ্ছে কি সিঙ্গেল সেল বা ইউনিসেলুলার। প্রোটিস্টা প্রোক্যারিওট নয়, ইউক্যারিওট, কিন্তু এরাও হচ্ছে সিঙ্গেল সেল বাকি ইউনিসেলুলার। কিন্তু ফাঙ্গি থেকে প্ল্যান্টি এরা সবাই হচ্ছে মাল্টি সেলুলার। এও হচ্ছে মাল্টি সেলুলার, আর অ্যানিমেলিয়াও হচ্ছে মাল্টি সেলুলার। আগেও বললাম যে এটা খুব প্রশ্ন আসে যে প্রোটিস্টা ইউক্যারিওট হলেও এরা কিন্তু সিঙ্গেল সেল। তাহলে সিঙ্গেল সেল ইউক্যারিওট নিচে এই কোশ্চেনটা অনেক সময় এসে থাকে। সেল ওয়ালটা কাদের ক্ষেত্রে কি রকম? সেল ওয়াল কিন্তু অ্যানিমেলিয়ার ক্ষেত্রে শুধুমাত্র কোষ প্রাচীর নেই, অর্থাৎ সেল ওয়াল নেই। মোনেরার ক্ষেত্রে সেল ওয়াল হচ্ছে পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড জাতীয় সেল ওয়াল। এরপরে হচ্ছে প্রোটিস্টা, এদের কিন্তু নন সেলুলোজ, এদের ক্ষেত্রে নন সেলুলোজ। ফাঙ্গির ক্ষেত্রে কিন্তু কাইটিন, সেল ওয়ালটা কাইটিন দ্বারা নির্মিত। আর প্ল্যান্টের ক্ষেত্রে সেলুলোজ, প্ল্যান্টের ক্ষেত্রে সেল ওয়াল সেলুলোজ দিয়ে তৈরি, আর অ্যানিমেলদের ক্ষেত্রে কিন্তু সেল ওয়াল নেই।
তাহলে বোঝা গেল পলিস্যাকারাইড সেল ওয়াল হচ্ছে মোনেরা, প্রোটিস্টার ক্ষেত্রে নন সেলুলোজ, ফাঙ্গির ক্ষেত্রে কাইটিন। এটাও প্রশ্ন আসে, ফাঙ্গির সেল ওয়াল কি দিয়ে তৈরি? এটা হচ্ছে আলফা অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামিন। আলফা অ্যাসিটাইল গ্লুকোসামিন, কাইটিনের যে কেমিক্যাল কম্পোজিশন সেটা কি? আলফা অ্যাসিটাইল গ্লুকোসামিন। আর প্ল্যান্টের ক্ষেত্রে সেলুলোজ দ্বারা গঠিত, অ্যানিমেলিয়ার ক্ষেত্রে কিন্তু সেল ওয়ালটা নেই। নেক্সট হচ্ছে নিউক্লিয় মেমব্রেন বা নিউক্লিয়াস মেমব্রেন। যেহেতু এরা প্রোক্যারিওট তাই এদের নিউক্লিয়াসের মেমব্রেন থাকবে না, নিউক্লিয় মেমব্রেন নেই। কিন্তু বাকি সবাই ইউক্যারিওটস, তাহলে প্রত্যেকেরই কিন্তু নিউক্লিয় মেমব্রেন প্রেজেন্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে মোড অফ নিউট্রিশন। মোড অফ নিউট্রিশন মেইনলি আমরা দুটো দেখে থাকি, একটা হচ্ছে অটোট্রফিক আর একটা হচ্ছে হেটেরোট্রফিক। মোনেরা কিন্তু দুটোই শো করে, অটোট্রফিকও শো করে, অর্থাৎ স্বভোজী পরভোজী দুটোই শো করে। স্বভোজীদের মধ্যে দু ধরনের অটোট্রফিক হয়, একটা হচ্ছে কেমোট্রফিক অর্থাৎ কেমিক্যাল থেকে যারা খাবার তৈরি করে, আরেকটা হচ্ছে ফটোসিনথেটিক অর্থাৎ মোনেরা যারা অটোট্রফিক তারা দু রকমই হতে পারে, একটা হচ্ছে কেমোট্রফিক আর একটা হচ্ছে ফটোসিনথেটিক। হেটেরোট্রফিক অর্থাৎ পরজীবীও দু রকমের হতে পারে, একটা হচ্ছে স্যাপ্রোট্রফিক অর্থাৎ এরা হচ্ছে মৃত বা পচা গলা বস্তুর ওপর থেকে কি করে না পুষ্টি পদার্থটা সংগ্রহ করে। আর একটা হতে পারে কি প্যারাসাইটিক অর্থাৎ প্যারাসাইটিক কারা না যারা কিনা কি করে অন্য কোনো প্রাণীর দেহে অবস্থান করে তাদের থেকে নিউট্রিশন গ্রহণ করে। প্যারাসাইটিক দু রকমের হতে পারে, একটা হচ্ছে একটো অর্থাৎ বাইরে আর যারা ভেতরে থাকে এন্ডো প্যারাসাইটিক। তাহলে এদের হচ্ছে কি মোড অফ নিউট্রিশন অটোট্রফিকও হতে পারে হেটেরোট্রফিকও হতে পারে। তাহলে যদি বাস্তুতন্ত্রে এদের আমরা কোথায় রাখবো? এদেরকে বাস্তুতন্ত্রে আমরা বলবো কি ডিকম্পোজার। যেহেতু এরা মৃত গলিত পদার্থকে বিয়োজনের মাধ্যমে মাটির সাথে মিশিয়ে দেয় বা বিয়োজন ঘটায়, তাই এরা হচ্ছে কি না ডিকম্পোজার। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে প্রোটিস্টা। এরা কিন্তু শুধুমাত্র অটোট্রফিক অর্থাৎ এদের মোড অফ নিউট্রিশন এরা স্বভোজী, এরা পুরোপুরি নিজেদের ওপর নিজেরা খাবার তৈরি করে। বেশ কিছু প্রোটিস্টা আছে যারা কিন্তু হেটেরোট্রফিকও হয়। তাহলে প্রোটিস্টা দেখলাম অটোট্রফিক হতে পারে হেটেরোট্রফিক হতে পারে। এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিচে আসে, ইউগ্লিনা। প্রোটিস্টারই একটা যে জীবের নাম সেটা হচ্ছে ইউগ্লিনা। এরা দিনের বেলায় কিন্তু ফটোসিনথেসিস করে অর্থাৎ দিনের বেলায় এরা অটোট্রফিক মোড অফ নিউট্রিশন দেখায়, কিন্তু রাতের বেলা যখন সূর্যালোক থাকে না তখন এরা হেটেরোট্রফিক মোড অফ নিউট্রিশন শো করে, তাই জন্য এদেরকে বলা হয় মিক্সোট্রফিক। এদের মোড অফ নিউট্রিশনটা হচ্ছে মিক্সোট্রফিক মোড অফ নিউট্রিশন। এই প্রশ্নটা কিন্তু প্রায় নিটে এসে থাকে, এটা নিটে আসার খুব সম্ভাবনা আছে যে এমন একটা প্রোটিস্টার নাম বলো যারা মিক্সোট্রফিক বা যে কোনো একটা মিক্সোট্রফিক প্রাণীর নাম বলো, তখন উত্তর কি হবে না ইউগ্লিনা। নেক্সট হচ্ছে ফাঙ্গি। ফাঙ্গি কিন্তু পুরোপুরি ডিকম্পোজার। এদের মধ্যে কোনো ক্লোরোফিল জাতীয় পিগমেন্ট থাকেই না, তাই জন্য এরা কখনোই কিন্তু অটোট্রফিক হবে না, এরা সবসময় কি হবে হেটেরোট্রফিক। এরা সবসময় হেটেরোট্রফিক মোড অফ নিউট্রিশন বহন করবে। নেক্সট হচ্ছে কি প্ল্যান্টি। প্ল্যান্টি সবসময় কি হবে এরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করে থ্রু ফটোসিনথেসিস, তাহলে এরা হচ্ছে সব সময় অটোট্রফিক।
এবং বাস্তুতন্ত্রে এদের ভূমিকা কি? এরা হচ্ছে প্রোডিউসার অর্থাৎ উৎপাদক। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া আবার কখনোই স্বভোজী হতে পারে না, অর্থাৎ নিজেদের খাবার ওরা কখনোই নিজেরা তৈরি করতে পারে না। এদের মোড অফ নিউট্রিশন সবসময় হচ্ছে হেটারোট্রফিক। আর এদেরকে আমরা বাস্তুতন্ত্রে কোন পর্যায়ে রাখবো না? খাদক। এরা সবসময় প্রডিউসাররা উৎপন্ন করবে, এরা খাবে। খাদকের মধ্যেও আবার 2-3 রকমের আছে, গৌণ খাদক, প্রাথমিক খাদক, প্রগৌণ খাদক। ঠিক আছে, হেটারোট্রফিক মোড অফ নিউট্রিশনে আমরা দেখলাম প্যারাসাইটিক, স্যাপ্রোট্রফিক মোড অফ নিউট্রিশনটা মৃতজীবী। এরা আরেকটা মোড অফ নিউট্রিশন দেখায়, সেটা হচ্ছে হোলোজোইক। হোলোজোইক মোড অফ নিউট্রিশন, যেমন মানুষের নিউট্রিশনটাকে বলা হচ্ছে কি হোলোজোইক মোড অফ নিউট্রিশন। তাতে কি কি স্টেপস রয়েছে? প্রথম হচ্ছে খাওয়ার ইনজেকশন বা খাদ্য গ্রহণ, যে খাবারটা আমরা গ্রহণ করলাম তাকে আমরা পরিপাক করব। নেক্সট হচ্ছে কি ডাইজেশন, গৃহীত খাদ্যকে আমরা পাচন করব বা ডাইজেস্ট করব। নাম্বার 3 হচ্ছে ডাইজেশনের পর কি হবে? প্রত্যেকটা কোষে সেই খাবারটা চলে যাবে এবং প্রত্যেকটা কোষ আলাদা আলাদা ভাবে সেই খাবারটাকে নিজের উপযুক্ত খাবার হিসেবে তৈরি করবে। দ্যাট ইজ কল্ড আত্তীকরণ বা অ্যাসিমিলেশন। এবং সব শেষে যে খাবারটা আমাদের এক্সিস হয়ে যাবে, যেটা খাওয়ার মানে আমাদের শরীরের পক্ষে দরকার হবে না, সেটা আমরা বাইরে বের করে দেবো। দ্যাট ইজ কল্ড এক্সক্রিশন। তাহলে হোলোজোইক মোড অফ নিউট্রিশনের 4টে স্টেপ দেখলাম: ইনজেকশন, ডাইজেশন, অ্যাসিমিলেশন এন্ড এক্সক্রিশন। এরপরে আসছি কি মোড অফ রিপ্রোডাকশন। মোড অফ রিপ্রোডাকশন কি? মনেরা যৌন জনন কখনো সেরকম ভাবে শো করে না, সবসময় প্রায় এরা অযৌন জনন, আসেক্সুয়াল। কিছু কিছু ক্ষেত্রে এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন, মোড অফ রিপ্রোডাকশন লাইক কনজুগেশন, ইনজেকশন, এই ধরনের কি মোড অফ নিউট্রিশন শো করে, সেটাকে আমরা সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন বলতে পারি। প্রোটিস্টা হচ্ছে আসেক্সুয়াল অর সেক্সুয়াল মোড অফ কি না রিপ্রোডাকশন। ফাঙ্গি যারা, তারা কি করবে? 3 টাইপ অফ, এরা হচ্ছে 2টো টাইপ অফ, আসেক্সুয়াল অর সেক্সুয়াল, অর্থাৎ অযৌন জনন বা যৌন জননের মাধ্যমে রিপ্রোডাকশন হয়। প্ল্যান্টের ক্ষেত্রে একটা এক্সট্রা দেখি আমরা দেহজ বা অঙ্গজ যে জননটা দেখি। তাহলে এদেরও হচ্ছে আসেক্সুয়াল, অযৌন, যৌন এন্ড অঙ্গজ বা অঙ্গর মাধ্যমে এরা জনন করে থাকে। অ্যানিমালদের ক্ষেত্রেও কিন্তু যৌন এবং অযৌন, আসেক্সুয়াল অর সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায়। তাহলে বোঝা গেল RH হুইটেকার যে ভিত্তিগুলোর উপর ভিত্তি করে এই 5 কিংডম ক্লাসিফিকেশন করেছেন, তাতে কার পজিশন কিরকম সেটা দেখা গেছে। এইটা ওয়াইজ উনি একটা ট্রি ফর্ম করেন, সেটা কি সেটা এরপর আমরা দেখে নেব। তাহলে আমরা দেখছি কি RH হুইটেকার যে 5 রাজ্যের শ্রেণী বিভাগ করেন, সেটাকে উনি একটা ট্রির আকারে আঁকেন। সেটার প্রথমে রয়েছে কি কিংডম মোনেরা, তার উপরে রয়েছে কিংডম প্রোটিস্টা, তার উপরে রয়েছে কিংডম প্ল্যান্টি, কিংডম ফাঙ্গি and kingdom animalia। এটাতে ওনার কিছু ভিত্তি ছিল। কি ভিত্তি? যে ভিত্তিগুলো আমরা বললাম। মোনেরারা কি হবে? অবভিয়াসলি মোনেরারা ছিল কি ইউনিসেলুলার, এবং প্রোক্যারিওট। প্রোটিস্টারা কি
প্রোটিস্টারা কিন্তু ইউক্যারিওট, কিন্তু এরাও কি ইউনিসেলুলার। এরপরে যারা আসে প্ল্যান্টি, ফাঙ্গি এন্ড অ্যানিমেলিয়া, এরাও কিন্তু ইউক্যারিওট, কিন্তু এরা আর ইউনিসেলুলার নয়, এরা হচ্ছে মাল্টি সেলুলার। আর মোড অফ নিউট্রিশন যদি আমরা দেখি তাহলে প্ল্যান্টি ছিল কি না, এরা হচ্ছে প্রোডিউসার এবং অটোট্রফিক। এরা ছিল প্রোডিউসার এবং অটোট্রফিক। ফাঙ্গি যারা, তারা একদম হেটেরোট্রফিক এবং এরা হচ্ছে কি ডিকম্পোজার। আর অ্যানিমেলিয়া কি ছিল? অ্যানিমেলিয়া ছিল হেটেরোট্রফিক আর এরা হচ্ছে কনজিউমার। এদের মধ্যে তিনটে টাইপ অফ কনজিউমার আছে, একটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি and টারশিয়ারি, মানে প্রাথমিক, গৌণ এবং প্রগৌণ। এইগুলো হচ্ছে কি এইভাবে। আর এখানে অবশ্যই এরকম অ্যারো দিয়ে লিখে দিতে হবে বিবর্তনের ধারা বা ইভলিউশনারি পাথওয়ে। মানে মোনেরা থেকে অ্যানিমেলিয়া এসে অ্যানিমেলিয়া থেকে মোনেরা নয়, তাহলে সাইনটা সবসময় ওপর দিকে হবে। এইটা কিন্তু ক্লাস 9 এ প্রায় এসে থাকে, হুইটেকারের 5 রাজ্যের শ্রেণীবিভাগ লেখো, তখন তোমাদের এই ছবিটা এঁকে বুঝিয়ে দিতে হবে। মোনেরারা হচ্ছে ইউনিসেলুলার প্রোক্যারিওট, প্রোটিস্টা ইউনিসেলুলার ইউক্যারিওট, প্ল্যান্টি, ফাঙ্গি, অ্যানিমেলিয়া হচ্ছে মাল্টিসেলুলার ইউক্যারিওট। এবং মোড অফ নিউট্রিশন এক একজনের কি, এরা হচ্ছে অটোট্রফিক, হেটেরোট্রফিক। বাস্তুতন্ত্রের এই ভূমিকা কি, এরা হচ্ছে প্রোডিউসার, ডিকম্পোজার এন্ড এরা কনজিউমার, প্রাইমারি, সেকেন্ডারি আর টারসিয়ারি। সো গাইস, আজকের ক্লাসটা আমাদের এই অবধি। আশা করি ক্লাসিফিকেশন বা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন সম্পর্কে তোমাদের কোনো আর সমস্যা থাকবে না। এর পরের ক্লাসগুলোতে আমি প্রত্যেকটা কিংডমকে আলাদা আলাদা নিয়ে বলবো, লাইক মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে ক্লাস আমি করাবো। তো আজকে এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই যারা এখনো সাবস্ক্রিপশন করোনি বা আজকে আমার চ্যানেলটা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রিপশনের পর বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আপকামিং ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা আগে থেকেই পেয়ে যাও। তো চলো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।